প্রিয় দর্শক, সোজা কথা অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করছিলাম বিলুপ্ত ছিটমহলের অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আহসান এইচ মনসুর এবং জনাব জাহিদুজ্জামান ফারুক। প্রিয় দর্শক, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদের অর্থনৈতিক কার্যক্রম জোরদার করার জন্য সরকারের দিক থেকে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং কি ধরনের কর্মসূচি হলে সেটা খুব লাকসই ব্যবস্থা হবে তাদের জন্য। কারণ যেহেতু তারা দীর্ঘদিন অর্থনৈতিক কার্যক্রম থেকে পিছিয়ে ছিল এবং বাংলাদেশের সার্বিক কোন রকম সেবা কার্যক্রম তারা গ্রহণ করতে পারেনি আইনগত নানা জটিলতার জন্য। এখন যেহেতু তারা বাংলাদেশের মানচিত্রের অংশ হয়েছে, বাংলাদেশের সব সুযোগ সুবিধার দাবিদার তারা, এবং বাংলাদেশ সরকারও তাদের সরকারের যত সুযোগ সুবিধা আছে সবগুলো তাদের তার দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য নানান কার্যক্রম গ্রহণ করবে এবং আমরা সেগুলো দেখতে থাকব। কিন্তু শুধু লুপ্ত ছিটমহলের সমস্যাটাই বড় নয়, আমরা যদি সার্বিকভাবে উত্তরবঙ্গের সমস্যার দিকে তাকাই, সেটাও খুব সুখকর চিত্র নয়। অর্থনৈতিক কার্যক্রম প্রত্যাশিত মানের ওখানেও হয়নি। কেন হয়নি, কি বৃত্তান্ত, সেটা আমরা একটু আলোচনা করবো। আমি জনাব জাহিদুজ্জামান ফারুকের কাছে চাই যে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের অর্থনৈতিক কার্যক্রমটা আপনার দৃষ্টিতে কিরকম? হ্যাঁ, এই কথা বলার সাথে সাথে আমি একটি কথা বলে আসতে চাই, যে কথাটা আপনি একটু লিঙ্ক দিচ্ছে আগের কথাটা। আমার কাছে বারে বারেই মনে হয়েছে যে এই ছিটমহলের মানুষগুলো, ইয়াঙ্গার জেনারেশনটা, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের, তাদের একটা বিশেষ প্রায়োরিটি দেওয়া উচিত। শিক্ষা ব্যবস্থা, ওখানে শিক্ষার কোনো কাঠামোই নেই বলতে গেলে, যা আছে এনজিওরা টুকটাক করছে। অর্থাৎ তাদের ইমিডিয়েটলি যেটা উচিত হবে, আমাদের তাদের শিক্ষার ক্ষেত্রে তাদের কোন রকম প্রতিবন্ধকতা থেকে যেন তারা বাইরে থাকতে পারে, শিক্ষাটাকে নিশ্চিত করা উচিত। আর একটা জমি জমার কথা বলছে। আর সার্বিক যে কথাটা আপনি বলেছেন, দেখেন উত্তরবঙ্গ কিন্তু অনেকদিন যাবৎ বঞ্চিত। আজকে উত্তরবঙ্গের ধান চাল দিয়ে কিন্তু আমরা চলি। উত্তরবঙ্গে এখনো অনেক ইন্ডাস্ট্রি আছে যারা অনেক জায়গায় হয়নি। আপনি ফাউন্ডারি ইন্ডাস্ট্রির কথা বলেন, এবং আপনার ওই বিভিন্ন ছোট ছোট বেশ ইন্ডাস্ট্রি কিন্তু উত্তরবঙ্গে, বগুড়া, রংপুর, দিনাজপুরের চাল যদি না পেতাম আমরা, দিনাজপুর, ইভেন আপনি কুষ্টিয়ার ওইদিকে যেতে চাচ্ছেন, আমি এই পার্টটা থাকতে চাচ্ছি। আপনি এই এলাকার মানুষগুলো যতটা আমাদেরকে এখন ইকোনমিকে চাঙ্গা রেখেছে, বিশেষ করে কৃষিখাতে, অঞ্চলটা তো কৃষি, আমরা পুরো বাংলাদেশটাই কৃষিভিত্তিক দেশ, আর ওই অঞ্চলটা তো অনেক বেশি কৃষিভিত্তিক। ওখানে আমরা এখনো গ্যাস দিতে পারিনি সেই অর্থে, যেটা দেওয়ার কথা ছিল। আমরা ওখানে রাস্তাঘাটগুলো ভালো, অনেক আগে থেকে হয়েছে, সেটা কিছুটা পাকিস্তান আমল থেকে, তারপরে তো সবসময় উত্তরবঙ্গের রাস্তাটা, উত্তরবঙ্গে অনেক হইচই হয়েছে। যে কথা ডক্টর মনসুর বলেন যে আমরা মঙ্গার, রংপুরের এই মঙ্গার কথাটা এখন অনেকটা ভুলে গেছি। হ্যাঁ, এটা ঠিক, অনেক প্রচেষ্টার পরে এটা আমরা এখন ভুলে গেছি, মঙ্গার কথাটা এখন আর নেই। এটা দুঃখজনক ছিল। আমার মনে হয় যে সার্বিক উত্তরবঙ্গকে যদি ঠিক একটা জায়গায় সমতায় নিয়ে আসতে চাই, তার সাংবিধানিক অধিকারকে যদি আমরা সুনিশ্চিত করতে চাই, তাহলে সব ক্ষেত্রে আমাদের একটা প্রাধান্য উত্তরবঙ্গের দেওয়া উচিত। এবং কিছুদিনের জন্য হলো আমার একটা প্রস্তাব হতে পারে, যেমন এই যে এখন 7-5 year প্ল্যান চলছে, আমরা কেন উত্তরবঙ্গের জন্য আলাদা একটা কর্মসূচি নিতে পারলাম না? আমরা বলি অনুন্নত অঞ্চলের জন্য আমরা এই প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু আমার মনে হয় উত্তরবঙ্গের জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে সে তাদের র মেটেরিয়াল, তাদের কৃষিপণ্যকে শিল্পজাত পণ্যের করার ক্ষেত্রে একটা প্রায়োরিটি বিশেষভাবে দেওয়া উচিত। সেটা ট্যাক্সের প্রশ্ন হোক, তাদের বিভিন্ন যে কোনো সুবিধা দেওয়ার প্রশ্ন, বিদ্যুতের ওই সমস্ত এলাকায় যদি ইন্ডাস্ট্রি করা হয়, অল্প পয়সা বিদ্যুৎ দেওয়া যায় কিনা চিন্তা করা উচিত। তাদের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা করা উচিত। অন্তত 1-5 বছরের জন্য করলে আমার মনে হয় এই অবস্থাটা, দক্ষিণ অঞ্চলে কোনো কোনো জায়গায় খুব খারাপ আছে, কিন্তু উত্তরবঙ্গের এই অঞ্চলটা যথেষ্ট কিন্তু উর্বর এলাকা। আমরা কৃষিভিত্তিক দেশ, এবং কৃষি খাতের যে জিনিসগুলো, আজকে আপনি বলেন আমরা বিভিন্ন জিনিস এক্সপোর্ট করছি, কৃষি পণ্য এক্সপোর্ট করছি, ওয়াইনার যে কৃষক পণ্যগুলো এক্সপোর্ট করার ক্ষেত্রে উত্তরবঙ্গের এই এলাকা থেকে যদি এটা পাঠানো যায়, তাহলে আমরা একটা স্পেশাল ট্যাক্স ফ্যাসিলিটি দেব। তাহলে দেখবেন ইন্ডাস্ট্রিটার ওই পণ্যটা উঠে চলে আসবে, যখন উঠে আসবে তারপর শেষ।
আমাকে একটা সমতার মধ্যে আনতে হবে উত্তরবঙ্গকে। অত সেই প্রশ্নে আমার মনে হয় উত্তরবঙ্গের জন্য আলাদা একটা অর্থনৈতিক কর্মসূচি বা অর্থনৈতিক স্পেসিফিক সুবিধাজনক জায়গায় নেওয়ার ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ জনাব জাহিদুজ্জামান ফারুক। ডক্টর মনসুর, এ বিষয়ে আপনার বক্তব্য। দেখুন, আমরা কিছু তথ্য জোগাড় করেছিলাম এক সময় যে বাংলাদেশের অর্থনৈতিকভাবে বঞ্চিত অঞ্চলগুলো কোথায় বেশি, এবং তাতে সুস্পষ্ট একটা জিনিস উঠে এসছে যে বর্ডার এরিয়াটা সামগ্রিকভাবে বঞ্চিত অঞ্চল। এবং এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল ফ্যাক্টর না, এটা হচ্ছে যে বর্ডার এরিয়াগুলো তাদের যে অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থাটা ছিল, লাইফ লাইনগুলো, সেটা কিন্তু 47 থেকে কাট আউট হয়ে গেছে। ফলে তাদের যেভাবে আগে তারা 47-এর আগে যেভাবে তারা যাতায়াত, তারপরে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের অল আদার ইকোনমিক অ্যাক্টিভিটি যেভাবে সম্পৃক্ত ছিল তাদের প্রতিবেশী গ্রাম বা প্রতিবেশী শহরের সাথে, সেটা কাট অফ হয়ে গেছে। এর ফলে তারা কিন্তু বঞ্চিত। কিন্তু এটাকে পুরো পাকিস্তান আমলও রিভাইভ, পাকিস্তান আমল থেকে হয়েছে, 47 থেকে হয়েছে আমি বলছি না, পাকিস্তান আমলটা এটা রিভাইভ করেনি। না, এটা হবে না, কারণ তারা তো পেরিফেরি, সেন্টার ইজ ঢাকা। আচ্ছা, তো ন্যাচারালি সেন্টার হ্যাজ ডেভেলপড, দ্য পেরিফেরি লস্ট আউট। কিন্তু আগে তো তারা পেরিফেরি ছিল না, দে ওয়ার পার্ট অফ দ্য মিডল গ্রাউন্ড। সো দ্যাট ইজ এ মেজর ফ্যাক্টর, যেটা ঐতিহাসিকভাবে তারা ভিকটিম অফ আওয়ার 47 এবং কন্টিনিউস টু বি। কাজে আমি যেটাকে এমফাসাইজ করবো, যেখানে আমাদেরকে একটু কানেক্টিভিটি থেকে কিভাবে তারা গেইন করতে পারে সেটা চিন্তা করতে হবে। আরো বেশি ক্রস বর্ডার অ্যাক্টিভিটি করতে পারলে তারা বেনিফিটেড হবে। যেমন বর্ডার হাটের কনসেপ্ট আসছে, সেগুলোর সংখ্যা আরো বাড়িয়ে দিতে পারে যাতে ট্রানজ্যাকশনটা আরো বেশি হয়, তারা সেটাতে বেনিফিটটা পায়। এবং যতগুলো ট্রানজিট পয়েন্ট, মানে ল্যান্ড বর্ডার পয়েন্টস ফর ট্রেড আমরা করতে পারি, ততই কিন্তু নট অনলি উত্তরবঙ্গ না, উত্তরবঙ্গে তো ব্যাপক এরিয়া আছে, কারণ এটা কিন্তু ঘুরিয়ে 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 অনেক এরিয়া ওইখানে আছে, সেটা তো বেনিফিট হবে। সবগুলো অঞ্চলই, বর্ডার অঞ্চলগুলো তো বেনিফিটেড হবে সামগ্রিকভাবে। তৃতীয়ত আমি যেটা বলবো যে এখানে একটা আরেকটা বড় সমস্যা, আমরা মঙ্গলার সমস্যার সমাধান করেছি, অ্যান্ড উই আর থ্যাঙ্কফুল ফর দ্যাট। গভর্নমেন্টের একটা বিরাট রোল, বিরাট একটা অর্জন। কিন্তু নদী ভাঙনের সমস্যার কিন্তু সমাধান হয়, এবং বিপুলভাবে সহস্র সহস্র পরিবার প্রতি বছর নদী ভাঙনের কারণে সর্বহারা হয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু সেখানকার অধিবাসী। তো এই সমস্যাটা একটা বড় একটা সমস্যা যেটা আছে এবং থাকবে। আরেকটা সমস্যা যেটা তাদের আছে এখনো, যেটা বোরো ধান হওয়াতে কিছু অনেক কমে গেছে মঙ্গা সহকারে, সেটা হচ্ছে বোরো ধানটা একটা এমন একটা সিজনে হয় যখন দুর্ভিক্ষ বিরাজ করতো, সেটা কারণে মঙ্গাটা চলে গেছে প্রকৃতপক্ষে। এখন স্টিল ওই এরিয়াতে কিন্তু তারপরেও বলবো যে সিজনাল আনএমপ্লয়মেন্ট অনেক বেশি, যে কারণে ওইখানকার লোকেরা বাইরে চলে আসে কাজ করতে, মাটি কাটার কাজ বা কৃষি কাজ করতে, বা সিলেট পর্যন্ত চলে যায় তারা করে, আবার সিজন শেষে আবার তারা যখন তাদের জমিতে কাজ করার সুযোগ হয় তখন তারা আবার ফেরত চলে যায় তাদের নিজস্ব গ্রামে। তো এই জিনিসগুলো দিকে নজর দিতে হবে, কিভাবে সিজনাল অ্যাক্টিভিটি গুলো ওখানে আরেকটু বাড়িয়ে ফেলা যায়, অর্থাৎ নন ফার্ম অ্যাক্টিভিটি গুলো বাড়িয়ে ওই সময়কার কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিছু ভালো উদ্যোগ নেওয়া হয়েছে আমি বলবো, যেমন গার্মেন্টস এর ট্রেনিং সেন্টার কিছু করা হয়েছে সেখানে, এবং উদ্যোগটা খুবই ফলপ্রসূ। ওখান থেকে বেশ অনেক হাজার হাজার নারী শ্রমিককে ট্রেনিং দিয়ে তাদেরকে ঢাকা আশুলিয়া এরিয়াতে নিয়ে এসে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তারপরেও আমি বলবো যে সরকারের উদ্যোগ নেওয়া সত্ত্বেও কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এখনো উত্তরা ইপিজেডে কিন্তু এখনো পুরোপুরিভাবে যায় নাই, সেখানে এখনো খালি প্লট রয়ে গেছে, যেটা অন্য কোথাও নাই কিন্তু ওখানে আছে, আর মংলা এয়ারপোর্টে আছে। কারণ এগুলো হচ্ছে কমিউনিকেশনের দিক থেকে ডিসঅ্যাডভান্টেজ এরিয়া, ডিফিকাল্ট এরিয়া টু গো। সো এই দৃষ্টিকোণ থেকে এগুলোকে ইমপ্রুভ করে সামগ্রিকভাবে যদি আমরা যোগাযোগ ব্যবস্থাকে আরেকটু উন্নতি করতে পারি, কানেক্টিভিটিকে আরেকটু বাড়াতে পারি, এবং ইন্ডিয়ার সাথে আমাদের যোগাযোগটাকে আরো সম্পৃক্ত করতে পারি, তাহলে ভারতীয় বিনিয়োগকারীরাও কিন্তু ওই উত্তরা ইপিজেডে তারা স্থান নিতে পারে সহজে। সেই সব দৃষ্টিকোণ থেকে আমাদের চিন্তা করতে হবে এখানে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থাটা করতে পারি। ধন্যবাদ ডক্টর মনসুর। জনাব জাহিদুজ্জামান ফারুক, এই লাইনে কি আপনি কিছু অ্যাড করবেন? আমি বলতে চাচ্ছিলাম যে কথা ডক্টর মনসুর কথা বলেছেন, যে বর্ডার এরিয়াতে সারা দুনিয়াতে বর্ডার এরিয়া কিন্তু মানুষগুলো একটু ডিফারেন্ট হয় সারা দুনিয়াতে।
এবং এনক্লেভ ইকোনমিকটা সারা দুনিয়াতে এক একটা ক্যারেক্টার, আমাদের এখানে ডিফারেন্ট। আমার এই 2500 কিলোমিটার বর্ডার এরিয়াতে আমাদের দুটো জিনিস একটা ক্যারেক্টার দেখবেন, এরা হয় অতি ধার্মিক অথবা এন্টি ইন্ডিয়ান। এই একটা ওই পাশেরও তাই, তারা অতি ধার্মিক অথবা এন্টি বাংলাদেশি, আগে ছিল এন্টি পাকিস্তানি। এরকম একটা পরিবেশের মধ্যে আমরা উত্তরবঙ্গকে যখন একটু সমতার জায়গায় নিয়ে আসতে চাই, আমার কাছে আরো যে কথা বলছে কানেক্টিভিটিটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ যোগাযোগ ব্যবস্থা যদি সুন্দর থাকে তাহলে একজন আরেকজন ডিপ্রাইভ হতে অনেক সুযোগগুলো সংকুচিত হয়ে যায়, এবং কানেক্টিভিটি তার পণ্যের জিনিসপত্র, সে পণ্য অর্থনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, মানে কানেক্টিভিটি ভীষণ ইম্পর্টেন্ট। আর এখানে আমার কাছে একটি কথা মনে হচ্ছে, নদীর ভাঙ্গন তো অনেক অনেক বিরাট ঘটনা, সে তো আমরা নিচের ভাটির দেশে মানুষ উপরের থেকে পানি আটলে, এখন তো আপনি জানেন চীন পর্যন্ত যে সমস্ত ব্যারেজে আদি করেছে, সেটা নিয়ে কথা হচ্ছে, আমরা এর এফেক্টেড হব। আমি অত দূর যেতে চাচ্ছি না। আমার বক্তব্য যে উত্তরবঙ্গকে যদি আমরা সঠিকভাবে, উত্তরবঙ্গে কিন্তু এখনো কিন্তু ভার্জিন ল্যান্ড অনেক জায়গায়, তার ডোমেস্টিক ডিমান্ড যদি আমরা বাড়াতে পারি, আমরা কিন্তু উত্তরবঙ্গে কিন্তু যথেষ্ট সাপ্লাই তৈরি হয়েছে, ডোমেস্টিক ডিমান্ড আমাদের বাড়ানো দরকার। অভ্যন্তরীণ ডিমান্ড বাড়াতে হলে আমার এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, আমার প্রোডাকশন, আমার উৎপাদন বাড়াতে হবে। সেই উৎপাদনটা আমি কৃষির সাথে লিঙ্ক করে চিন্তা করা উচিত। আজকে যেমন গার্মেন্টসের ওখানে কর্মী ট্রেন করে এনে এখানে আনছে, ঠিক আছে, ইটস পসিবল। এখন এই কর্মীটাকে আরো বাড়িয়ে আমরা দেশের বাইরে পাঠানোর জায়গায় এটি চিন্তা করা দরকার, মানে ট্রেনিংটার আপগ্রেড করা দরকার। মানে আমার আইটির ওখানে কি সুযোগ সুবিধা ওই এলাকাটা দেওয়া যায়, যেমন ভারতের থেকে যে সুযোগটা আমরা নিতে পারি। এখন একটা ইকোনমিক ইন্টিগ্রেশন কিন্তু এখন আজ হোক কাল হোক পাবে, এই মাথা আমাদের চিন্তা করে রাখা উচিত। আগামী 20 বছর একটা এই রিজনে একটা ইকোনমিক ইন্টিগ্রেশন হবে, তখন এই ইকোনমিক ইন্টিগ্রেশনের বেনিফিটটা আমরা আগে থেকে প্রস্তুতি নিতে পারি কিনা বা প্রস্তুতি নেওয়া উচিত কিনা এখনই ভেবে দেখা, এবং সেজন্য প্রয়োজনীয় অবকাঠামোগুলো সেইভাবে চিন্তা তৈরি করে ফেলা। এবং এই অবকাঠামো শুধু 5 বছর 1 বছরের কথা চিন্তা করলে হবে না, অন্তত 25 বছরের কথা চিন্তা করা উচিত। এবং সেভাবে এগোতে পারলে আমার মনে হয় আমরা যে একটা মধ্যম আয়ের দেশের কথা বলছি, এটা স্বপ্ন হিসেবে থাকবে না, বাস্তবতার সাথে মিল থাকবে। ধন্যবাদ জনাব তাজুজ্জামান ফারুক। ডক্টর মনসুর, একসময় বলা হয়েছিল যে যমুনা বঙ্গবন্ধু সেতু তৈরি হলে উত্তরবঙ্গের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। বাস্তবে কি সেই রকম পাল্টা গিয়েছে? ব্রিজ তো হলো, হ্যাঁ, না, পরিবর্তন হয়েছে এবং পজিটিভলি হয়েছে, সেটা নিয়ে কোনো, তাদের যে উৎপাদন পণ্য যেগুলো, মার্কেটিং এর একটা বড় সুবিধা। মার্কেটটাই তো আসলে তো কানেক্টিভিটি কি জন্য, কানেক্টিভিটিটা হচ্ছে কেন বাংলাদেশিরা ভারতীয় পাশের গ্রামের লোককে পছন্দ করে না, মূল কারণ হচ্ছে তারা একজনের সাথে একজন কোনো ইন্টারাকশন করতে পারছে না, বরং তারা একজনের দিকে আরেকজন গুলি মারছে, তারা গরুকে মারছে, এ তার দিকে ধরে নিয়ে যাচ্ছে। এই সব কারণে তো আমাদের এই অবস্থাটা। কিন্তু 47-এর আগে তো সেটা ছিল না। এক দেশ ছিল, কানাডা এবং আমেরিকার মধ্যে তো এই বৈরিতা নাই, তারা যখন ইচ্ছা চলে যেতে পারছে। মেক্সিকানরা অবশ্য যখন ইচ্ছা আসতে পারে না, কানাডা আমেরিকার মধ্যে বা ফ্রান্স এবং ইটালির মধ্যে বা জার্মানির মধ্যে তারা যখন ইচ্ছা চলে আসতে পারে। তাদের মধ্যে তো মেজিনো লাইন এখন আর নাই, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ছিল। তো আমাদেরকেও এই লাইনগুলো, মেজিনো লাইনের মতো এই লাইনগুলোকে ধ্বংস করে ফেলতে হবে, অর্থাৎ বর্ডারটাকে বর্ডারলেস করতে হবে। যদি কোনোদিন আমরা পারি তাহলেই কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই বর্ডার মার্কেটটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, ইকোনমিক ইন্টিগ্রেশনের মানে কি? মেকিং দ্য ইকোনমি বর্ডারলেস। তো আমরা যদি সত্যি সত্যি সাউথ এশিয়া করি বা ইভেন সাব রিজিওনাল কনটেক্সটে চিন্তা করি, আমাদেরকে আলটিমেট লক্ষ্য হতে হবে বর্ডারলেস ইকোনমি। এই বর্ডারলেস কিন্তু সার্বভৌমত্বকে বাদ দিয়ে না, সার্বভৌমত্বের সাথে কোনো সম্পর্ক নাই। আমার বর্ডার আমারই থাকবে, কিন্তু এটা একটা সেটা ইউরোপীয় ইউনিয়নকে দেখলেই বোঝা যায় যে সব ইকোনমি আছে বাট দে আর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এটা ম্যাপের মধ্যেই থাকবে, কিন্তু আমি কখন ক্রস করলাম আমি জানবো না, হয়তো আমি চলে গেছি আমাদের দেশে। সেইভাবে যদি আমরা করতে পারি তাহলে এই বৈরিতা তো থাকবে না, এটা তো বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। তখন দেখা যাবে একটা সাথে ক্রস ম্যারেজ হচ্ছে, তারা যাচ্ছে আত্মীয় বাড়িতে খেতে। দিস ইজ হোয়াট আমরা দেখতে চাই আগামীতে। আজকে না হোক, 25 বছর পরে হোক বা 50 বছর পরে হোক, পৃথিবীর অন্যান্য দেশে তো হয়েছে, কাজে আমাদের কেন হবে না? এগুলো করতে পারলে ভারতীয় নাগরিকরাও উপকৃত হবে, বাংলাদেশের নাগরিকরাও উপকৃত হবে। আমরা কিন্তু দুই দেশের নাগরিকদেরকে বঞ্চিত করছি তাদের যে একটা
গড গিফটেড একটা রাইট, সেই রাইট তাদেরকে দিচ্ছি না। আমরা বর্ডারটাকে একটা মেজিনো লাইন, মানে একটা যুদ্ধের লাইনে পরিণত করে আমরা এই জিনিসটা এখানে আমি টেম্পটেড ফিল করছি। আমাকে একজন মহিলা, নামকরা মহিলা আমাদের রাজনীতির, নামটা বলতে পারছি না, যে উনি আমার সঙ্গে একদিন বলেছিলেন আমার ইন্টারভিউতে যে আমি যে ওই পাশে, আমি কাছাকাছি ওনার জন্ম, বলছে আমার মনে হতো যে আমি ওখানে যে সিনেমা করে ওখানকার নায়িকা হই, কেন যে রাজনীতিতে আসলাম। তা আমি বলছিলাম এখানে আমরা 47-এর আগে উনি কখনো বলেনি যে এই দুই দেশ এক হয়ে যাক, এটা আমি চাইনি, কিন্তু আমি এরকম অবস্থায় চাচ্ছিলাম ফ্রি মুভমেন্ট, আমি ওখানকার একটা নায়িকা হতে চাই। আর বর্তমানে হলো ভারতীয় ভিসা পাওয়া হচ্ছে সবচেয়ে জটিল কাজ, সবচেয়ে জটিল কাজ। আমরা যে বর্ডারলেস ইকোনমির কথা বলছি, কিন্তু রিয়েলিটি হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো ভিসা পাবেন এক্সেপ্ট ইন্ডিয়া। ইউরোপ আমেরিকা ভিসা পেতে কষ্ট হয় না, ইন্ডিয়ার ভিসা পেতে। এটা হলো ইন্টারেস্টিং। অর্থাৎ আমার কথা যে কথা ডক্টর মনসুর কথা বলেছে যে এটাই আজকে কিন্তু আমাদের ওই প্রস্তুতিটা থাকা উচিত। এটা হবে, আমি চাইবো আমাদের জেনারেশন আর পরের জেনারেশন তারা অনেক বেশি দূরদৃষ্টি সম্পন্ন হবে, তাদের পড়াশোনা। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে তার একটা বড় এক্সাম্পল। এক্স্যাক্টলি, তাই না? অর্থাৎ আমার নিরাশ হওয়ার যেমন কারণ নেই, হতাশ হওয়ার জন্য কারণ নেই, তবে অনেক পরিশ্রম, শক্তভাবে আমাদেরকে কাজ করা উচিত, অনেক স্যাক্রিফাইস দরকার, শুধু বক্তৃতা দিয়ে হবে না। এটার জন্য প্রস্তুতি, যা যা প্রয়োজন, শিক্ষা, আমি বারে বারে বলছি শিক্ষা, স্বাস্থ্য খাতকে সবচেয়ে, শিক্ষা তো শক্তি। এবং আপনার আজকে কিন্তু পয়সা কিন্তু মাথায়, শরীরে না। আজকে দুনিয়া পরিবর্তন এনেছে আপনার জ্ঞান। এই জ্ঞান নির্ভর সমাজ ব্যবস্থাকে না গড়তে পারলে কথা বলে কোনো কাজ হবে না। অতএব আজকে আমাদের প্রাথমিক প্রচেষ্টা না, সার্বিক প্রচেষ্টা হওয়া উচিত শিক্ষার ব্যবস্থাকে সুসংহত করা, সুদৃঢ় করা এবং শক্তিশালী। ধন্যবাদ জনাব ফারুক। ডক্টর মনসুর, লাস্ট কোনো কথা যদি বলতে চান এই বিষয়ে, অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট যদি আপনার কিছু থাকে। দেখুন, আমাদের দুটো অঞ্চল হচ্ছে ডিপ্রাইভড এরিয়া, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গল বলছে, আমি বলছি বাগেরহাট ওই এরিয়া, জি জি, এটা খুবই ডিপ্রাইভড অঞ্চল, মোড়লগঞ্জ, এগুলো এখানে গেলে দেখা যায়। এবং এখানে যেটা হচ্ছে, এটা সম্ভবত প্রাকৃতিক কারণে হচ্ছে। নর্থ বেঙ্গলের এখনো পর্যন্ত কিন্তু খরার প্রভাব অনেক, এখানে এক ধরনের যেটাকে আমরা বলি মরুভূমিকরণের প্রক্রিয়া চলছে, কিন্তু প্রাকৃতিক উপায়ে নদীগুলো শুকিয়ে যাওয়াতে শীতকালে যে প্রভাবটা, সেটার প্রভাবে এটা হচ্ছে। সাউথ বেঙ্গলের স্যালিনিটি বেড়ে যাচ্ছে এবং সেই কারণে এগ্রিকালচার আমরা হারিয়ে ফেলছি। সেখানে আমাদের এই দুটো এরিয়াকে কিন্তু আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। এখানে কোস্টাল এরিয়ায় মানুষের যে মানবতার জীবন, সেটা কিন্তু অনেক অনেক কোস্টাল এরিয়া কিন্তু আরেকটা ডিপ্রাইভ, আরেকটা মানে অবিশ্বাস্য রকম মানবতা। তবে যাতায়াত ব্যবস্থার একটা অসুবিধা, একটা বড় কারণ যাতায়াত ব্যবস্থা। ওখানে আরেকটা আমরা করেছি, আমরা তো জল যাতায়াতটাকে আমরা প্রাধান্য দিই না, কাজেও লাগাতে পারিনি ঠিক, এবং এই কারণে এগুলো হয়েছে। এগুলো সবই দূরীকরণ করা সম্ভব। আমি মনে করি যে সম্মিলিত প্রচেষ্টা নিলে পরে আমরা সাউথ বেঙ্গলের ডিপ্রাইভড এরিয়াগুলো এবং নর্থ বেঙ্গলের এই ডিপ্রাইভেশনকে আমরা ঘুচিয়ে ফেলতে পারবো এবং তাদেরকে সামগ্রিকভাবে বাংলাদেশের যে ওয়ার্কফোর্স, তাদের সাথে যদি আমরা সংমিশ্রণ করে নিতে পারি, তাহলে কিন্তু ওই আমি কোথায় আমার ফিজিক্যাল এক্সিস্টেন্স আর আমার ইনকাম, এই দুটোর মধ্যে ভ্যারিয়েশনটা কিন্তু থাকে। এটা সব দলের একটা রাজনৈতিক কমিটমেন্ট দরকার, সব দলের, যারাই রাজনীতি করতে চান। রাজনৈতিক স্থিতিশীলতা সবসময় বলি, সবার একটা কমিটমেন্ট থাকা দরকার। আগে ঘরটা ঠিক করি, তারপর রাজনীতি অবশ্যই করবো। আর একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হওয়া উচিত অবশ্যই। পিসমিল বেসিসে একটা কিছু করলাম না, সেটা দীর্ঘস্থায়ী হয়। আবার আমাদের দেশে আরেকটা মুশকিল হলো, এক সরকারের কাজ আরেক সরকার কন্টিনিউ করে না, সেখানেও আমাদের আরেকটা বড় প্রবলেম। কথা আমরা এইটা কাট বাদ দিয়ে এটা করি। আপনি 100 বছরের অনগোয়িং প্রজেক্ট এখন আছে, কেন হলো? এটা নিয়ে মানে আমাদের প্রজেক্ট নেওয়ার ব্যাপারও, সেটা তো অনেক দুর্বলতা, অনেক অন্য কিছু আছে, সেটা যাওয়া দরকার নেই। কিন্তু আমার মনে হয় যে আজকে রাজনৈতিক স্থিতিশীলতার সাথে সমস্ত রাজনৈতিক একটা কমিটমেন্ট দরকার। এই কমিটমেন্টটা যতক্ষণ না আসবে, আপনি কিন্তু ওই জিনিসটাকে যদি সমস্যাটাকে ওন না করেন, তাহলে সমাধান হবে না। জি, ধন্যবাদ জনাব জাহিদুজ্জামান ফারুক, ধন্যবাদ জনাব আহসান এইচ মনসুর। প্রিয় দর্শক, আমাদের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম বিলুপ্ত ছিটমহলের অর্থনৈতিক কার্যক্রম নিয়ে, কিন্তু আমরা শেষ করছি সামগ্রিকভাবে উত্তরবঙ্গের অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে এবং অত্যন্ত সম্ভাবনাময় এই এলাকায় আমরা যে এখনো অনেক কিছু করতে পারিনি সে ব্যাপারে আক্ষেপের কথা বলেছি এবং যে সম্ভাবনাগুলোর কথা বলেছি সেগুলো সরকার যদি একটা সামগ্রিক পরিকল্পনা নিয়ে এগোয়
এবং সীমান্ত এলাকা নিয়ে যে কথা ডক্টর আহসান মনসুর বলেছেন সেটা স্পর্শকাতর বিষয়। আমাদের দেশে সীমান্ত নিয়ে কোনো কার্যক্রম করতে গেলেই এক শ্রেণীর লোক স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নানান রকম প্রশ্ন তোলে। আমরা তখন ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদির কথা মনে রাখতে চাই না। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের কাঁটাতারের বেড়া, এগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অর্থনৈতিক কার্যক্রমের চাইতে। সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক কার্যক্রমের ব্যাপারে একটা ঐকমত্য না হলে কোনো একক দলের সরকারের পক্ষে বড় কোনো কার্যক্রম নেওয়া সম্ভব হবে না। তার একটা পিছুটান থাকবে, তার ভোটের রাজনীতির ভয় থাকবে, অনেক কিছু থাকবে। সেজন্য জনাব জাহিদুজ্জামান ফারুক যেমনটি বলেছেন, এই ব্যাপারে সব প্রধান রাজনৈতিক দলের একটা কমিটমেন্ট থাকা দরকার। তাহলেই কেবল আমরা বাংলাদেশের সব অঞ্চলকে সুষমভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো। আশা করি আমাদের সরকার, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল সময়ের সঙ্গে এই বাস্তবতার ডাকে সাড়া দেবেন। এই প্রত্যাশায় আজকের সোজা কথা অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।